অ্যামোনিয়ার রেফ্রিজারেশন সিস্টেম খুবই কার্যকর, কিন্তু এর নিরাপত্তা আর রক্ষণাবেক্ষণ এটা একটা বড় ব্যাপার। ঠিক। আজকে আমরা এই সিস্টেমগুলোর ইন্সপেকশন, টেস্টিং, মেইনটেনেন্স মানে আইটিএম নিয়ে একটু গভীর আলোচনা করব। মূলত IIAR 6 স্ট্যান্ডার্ডের কিছু জরুরি অধ্যায়, যেমন ধরুন 11 আর 12 আর মডিউল 4 এর কিছু অংশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। হ্যাঁ, আমাদের মূল লক্ষ্য হবে এই সিস্টেমগুলো যাতে নিরাপদে চলে আর ভরসা করা যায়, তার জন্য যে পরিদর্শন, পরীক্ষা আর রক্ষণাবেক্ষণের কাজগুলো করা দরকার সেগুলো বোঝা। পাইপিং, হোস, ভালভ। হ্যাঁ, জরুরি সেফটি সিস্টেম, অনেক কিছুই আছে। আসলে অ্যামোনিয়া লিক ঠেকানোটা যে কতটা জরুরি আর তার জন্য যে কত খুঁটিনাটি খেয়াল রাখতে হয় সেটা ভাবলেই অবাক লাগে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একটা জরুরি বিষয়, এই যে আইটিএম কাজের সময়সূচি, এগুলো কি একদম ফিক্সড নাকি বদলানো যায়? না, একদম ফিক্স না। সেকশন 52.1 অনুযায়ী মানে এই কাজের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যেতে পারে। ও, তার মানে অভিজ্ঞতার উপর নির্ভর করে। হ্যাঁ, ঠিক তাই। ধরুন কোনো যন্ত্রাংশে যদি বারবার সমস্যা দেখা দেয়, মানে বিগড়চ্ছে আর কি, তখন তার আইটিএম ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। আর যদি ভালো চলে, অনেকদিন ধরে কোনো সমস্যা নেই? তখন যদি নির্দিষ্ট কারণ থাকে, টেকনিক্যাল যুক্তি থাকে আর সবকিছু ঠিকঠাক ডকুমেন্ট করা হয়, তাহলে কমানোও যেতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ ফ্লেক্সিবল তাহলে। নিরাপত্তা আর বাস্তবতার মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা আর কি। তবে ডকুমেন্টেশনটা কিন্তু খুব জরুরি। অবশ্যই। বেশ, এবার তাহলে পাইপিং সিস্টেমের কথায় আসি। কার্বন স্টিল আর স্টেনলেস স্টিল পাইপের জন্য নিয়ম কি আলাদা? আইটিএম কাজের তালিকাটা একই রকম, তবে ইনসুলেশন আছে কি নেই তার উপর ভিত্তি করে কিছু কাজের ফ্রিকোয়েন্সি একটু আলাদা হতে পারে। টেবিল 11.1 এটা দেওয়া আছে। মূল কি কি দেখা হয়, মানে ভিজুয়াল ইন্সপেকশনে? মূলত পাইপের বাইরের দিকটা। নন ইনসুলেটেড পাইপের ক্ষেত্রে বছরে একবার দেখতে হবে কোনো পিটিং, মানে ছোট ছোট গর্ত বা সারফেসে অন্য কোনো ড্যামেজ হচ্ছে কিনা। আর ইনসুলেটেড হলে? সেখানে দেখতে হবে ইনসুলেশনের ভেতরে জল ঢুকছে কিনা বা বরফ জমছে কিনা, প্রোটেক্টিভ কোটিং ঠিক আছে কিনা, পাইপের সাপোর্ট ঠিক আছে কিনা, পাইপটা জায়গা থেকে সরে যাচ্ছে কিনা, এগুলোও দেখা হয়। আচ্ছা, আর যদি ধরুন ক্ষয় বা ক্ষতি চোখে পড়ল, তখন? সাথে সাথেই পাল্টে ফেলতে হবে। না, সবসময় না। প্রথমে দেখতে হবে ক্ষতিটা কতটা সিরিয়াস, মানে পাইপের দেওয়াল কতটা পাতলা হয়ে গেছে। আচ্ছা। যদি দেখা যায় পুরুত্ব খুব বেশি কমেনি, তাহলে জায়গাটা ভালো করে পরিষ্কার করে সারিয়ে আবার প্রোটেক্টিভ কোটিং দিলেই চলবে। আর যদি কমে গিয়ে থাকে? তখন পরীক্ষা করে দেখতে হবে ঠিক কতটা পুরুত্ব বাকি আছে। দরকার হলে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং বা এনডিটি করতে হবে। মানে? না কেটে ভেতরের অবস্থা বোঝা। ঠিক। আর যদি দেখা যায় পুরুত্বটা ডিজাইন প্রেশারের জন্য যে মিনিমাম পুরুত্ব দরকার তার সমান বা তার চেয়েও কমে গেছে, তখন আর ঝুঁকি নেওয়া যাবে না। একদম না। তখন যত তাড়াতাড়ি সম্ভব পাইপটা সার্ভিস থেকে বের করে হয় বদলাতে হবে, না হলে ডিকমিশন করতে হবে। কিন্তু একটা ব্যাপার, এই ক্লোজড সিস্টেমে পাইপের ভেতরের দিকে কি ক্ষয় হয়? সাধারণত হয় না। মানে ইন্টারনাল কোরোশনটা তেমন বড় সমস্যার নয় অ্যামোনিয়া সিস্টেমে। চিন্তাটা মূলত বাইরের দিকটা নিয়ে। বাইরের দিকের কথায় মনে পড়ল, কোরোশন আন্ডার ইনসুলেশন বা সিইউআই, এটা তো বেশ ছুপারুস্তম টাইপের বিপদ, তাই না? ঠিক তাই। ইনসুলেশনের নিচে জল বা আর্দ্রতা ঢুকে গেলে আর তাপমাত্রার খুব বেশি ওঠানামা হলে এটা হয়। কোন জায়গাগুলো বেশি ঝুঁকিপূর্ণ? ধরুন খুব ঠান্ডা পাইপলাইন বা যেখানে পাইপের সাপোর্ট আছে, মানে জল জমার সুযোগ আছে, বা ঠান্ডা পরিবেশে গরম গ্যাসের পাইপ, এইসব জায়গায় সিওয়াই এর ঝুঁকি বেশি। এইসব জায়গায় কি এনডিটি করার কথা বলা আছে? হ্যাঁ, এইসব ঝুঁকিপূর্ণ জায়গায় এনডিটি করে দেখাটা ভালো। আরেকটা ঝুঁকির কথা বলছিলেন। হ্যাঁ, হাইড্রোলিক শক। এটা কি জিনিস? এটা হলো পাইপের ভেতরে তরল বা গ্যাসের প্রবাহ হঠাৎ আটকে গেলে বা গতি পরিবর্তন করলে যে প্রচণ্ড চাপ বা ধাক্কা তৈরি হয়। বাড়ির জলের লাইনে যেমন হয়, অনেকটা ওরকম। কিন্তু অ্যামোনিয়া সিস্টেমে এর ফল অনেক মারাত্মক হতে পারে। পাইপ বেঁকে যেতে পারে, সাপোর্ট ভেঙে যেতে পারে, ঝালাই ফেটে যেতে পারে। বোঝা গেল। পাইপিং থেকে যদি কোনো অস্বাভাবিক শব্দ আসে তাহলে সতর্ক হতে হবে। একদম দ্রুত ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে। পাইপের পর এবার আসি হোসের কথায়, মানে নমনীয় পাইপ। হ্যাঁ, মূলত দু রকমের হোস ব্যবহার হয়। একটা হলো ট্রান্সফার হোস, মানে যেগুলো দিয়ে অস্থায়ীভাবে অ্যামোনিয়া এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়। আর অন্যটা?
অন্যটা হলো নন ট্রান্সফার হোস, যেগুলো সিস্টেমের মধ্যে স্থায়ীভাবে লাগানো থাকে। ট্রান্সফার হোসগুলো কি বেশি বিপজ্জনক? এগুলোর ব্যবহারটা একটু অন্যরকম, তো তাই ঝুঁকিও আছে। বারবার খোলা লাগানো হয়, নাড়াচাড়া করা হয়, ফেটে গিয়ে লিক হওয়ার সম্ভাবনা থাকে। তাই এর নিয়মকানুনও নিশ্চয়ই করা। হ্যাঁ, বেশ করা। প্রতিবার ব্যবহারের আগে চোখে দেখে পরীক্ষা করতে হবে। আর বছরে বছরে একবার বিস্তারিত ইন্সপেকশন দেখতে হবে। হোসে কাটা, ফোলা, ঘষা দাগ আছে কিনা, কাপলিং থেকে লিক করছে কিনা, ফিটিংস ঠিক আছে কিনা। আর হোসের গায়ে লেখাগুলো। হ্যাঁ, সেটাও দেখতে হবে। প্রস্তুতকারকের নাম, অ্যানহাইড্রাস অ্যামোনিয়া লেখা, ওয়ার্কিং প্রেশার কমপক্ষে 350 পিএসজি, তৈরির বছর, এগুলো প্রতি 5 ফুটে লেখা থাকার কথা। আর অবশ্যই মেয়াদ আছে কিনা দেখতে হবে। ইন্সপেকশন তো হলো, টেস্টিংয়েরও কি ব্যাপার আছে? আছে। প্রতি 2 বছর অন্তর হাইড্রোস্ট্যাটিক প্রেশার টেস্ট করতে হয়। সেটা কিভাবে করে? হোসটাকে সোজা রেখে জল বা অন্য কোনো অসংকোচনীয় তরল দিয়ে ওয়ার্কিং প্রেশারের প্রায় 1.5 থেকে 2 গুণ চাপে মিনিট 5 ধরে রাখা হয়। বাপরে, বেশ চাপ। হ্যাঁ, চাপটা সহ্য করতে পারছে কিনা সেটাই দেখা। তবে খুব সাবধানে করতে হয়। পরীক্ষার সময় যাতে হোস ছিটকে বা ফেটে গিয়ে বিপদ না ঘটায় তার ব্যবস্থা নিতে হয়। মানে সেফটি ফার্স্ট। অবশ্যই। আর কর্মীদেরও জানতে হবে এই হোস কিভাবে সাবধানে ব্যবহার করতে হয়, কোথায় রাখতে হয়, মানে রোদ, গরম, তেল, কেমিক্যাল থেকে দূরে, ভাঁজ না করে। ঠিক। আর নন ট্রান্সফার হোস যেগুলো সিস্টেমের ভেতরেই থাকে, সেগুলোরও বছরে একবার ভিজুয়াল ইন্সপেকশন করতে হয়। ক্ষতি, লিক, ফিটিংস দেখা। তবে এগুলোর জন্য নির্দিষ্ট কোনো হাইড্রোস্ট্যাটিক টেস্টের কথা বলা নেই। মানে সমস্যা দেখলে বদলে ফেলতে হবে। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী। বেশ। পাইপ, হোজ হলো, এবার ভালভ। এগুলো তো সিস্টেমের কন্ট্রোল পয়েন্ট। একদম। ভালভেরও নিয়মিত ভিজুয়াল ইন্সপেকশন দরকার। বাইরে ক্ষয় হচ্ছে কিনা, ইনসুলেশনের নিচে জলীয় ভাব আছে কিনা। সবচেয়ে জরুরি কোনগুলো? জরুরি হল সিস্টেম এমার্জেন্সি শাট অফ ভালভগুলো। এগুলো ঠিকঠাক চেনা যাচ্ছে কিনা আর কাজ করছে কিনা। এমার্জেন্সি শাট অফ ভালভ তো বিপদের সময় সিস্টেম বন্ধ করার জন্য। হ্যাঁ, তাই প্রতি 5 বছর অন্তর এগুলোর ফাংশনাল টেস্ট করা বাধ্যতামূলক। মানে চালিয়ে দেখা যে ঠিকঠাক কাজ করছে। আর লুব্রিকেশন? সেটাও জরুরি। এই এমার্জেন্সি ভালভের স্টেম বা হ্যান্ডেল বছরে একবার লুব্রিকেট করতে হয়, যাতে প্রয়োজনের সময় জ্যাম না হয়ে যায়। আর সাধারণ ভালভ? সেগুলোর ক্ষেত্রে 5 বছরে একবার লুব্রিকেট করলেই হবে। আর ভ্যালভের সাপোর্ট, মানে হ্যাঙ্গার বা স্যাডেল ভাঙা থাকলে বা না থাকলে সেটাও বছরে একবার দেখে ঠিক করতে হবে। বোঝা যাচ্ছে জরুরি অবস্থার প্রস্তুতিতে কোনো ফাঁকা রাখা চলবে না। এবার তাহলে সরাসরি সেফটি সিস্টেমগুলো নিয়ে কথা বলি। এগুলো তো লাইফ সেভিং। ঠিক, যেমন ধরুন এমার্জেন্সি ভেন্টিলেশন সিস্টেম। যদি অ্যামোনিয়া লিক হয়, এটা তো বাতাস চলাচল বাড়িয়ে গ্যাস বের করে দেয়। হ্যাঁ, ঘনত্ব কমিয়ে আনে। তাই এর সব অংশ ঠিক আছে কিনা সেটা প্রতি 6 মাসে একবার চোখে দেখে পরীক্ষা করতে হয়। ফ্যান, বেল্ট, সুইচ, ভাইব্রেশন, কোনো অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা। আর ফাংশনাল টেস্ট? সেটা বছরে একবার। মানে ডিটেক্টর সিগন্যাল দিলে বা ম্যানুয়ালি চালু করলে এটা ঠিকমতো চলছে কিনা, অ্যালার্ম বাজছে কিনা, পাওয়ার চলে গেলে নোটিফিকেশন আসছে কিনা, সবটা পরোক্ষ করে দেখা। ফ্যান, বেল্টও প্রতি 5 বছরে বদলানোর কথা। আচ্ছা, এরপর হলো অ্যামোনিয়া ডিটেকশন আর অ্যালার্ম সিস্টেম। এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রতি 6 মাসে সেন্সরগুলো ক্যালিব্রেট করতে হয়। ক্যালিব্রেশন মানে সেন্সরটা যাতে সঠিক রিডিং দেয় সেটা নিশ্চিত করা। আর বছরে একবার সেন্সর ঠিকঠাক বসানো আছে কিনা, প্যানেল ঠিক আছে কিনা দেখতে হয়। আর ফাংশনাল টেস্ট? সেটাও বছরে একবার। ডিটেক্টর অ্যামোনিয়া পেলে অ্যালার্ম বাজছে কিনা, ভেন্টিলেশন চালু হচ্ছে কিনা, দরকার হলে রেফ্রিজারেশন ইউনিট বন্ধ হচ্ছে কিনা, এই পুরো সিস্টেমটা ঠিক কাজ করছে কিনা সেটা দেখা। অ্যালার্মের আওয়াজটাও তো জরুরি। খুবই জরুরি। অ্যালার্মের শব্দ যাতে আশপাশের আওয়াজের চেয়ে অন্তত 15 ডেসিবেল বেশি হয় সেটা নিশ্চিত করতে হয়, যাতে সহজেই শোনা যায়। আর যেসব সেন্সর ক্যালিব্রেট করা যায় না, সেগুলো বছরে একবার বদলে ফেলাই নিয়ম। কম্পিউটার নিয়ন্ত্রিত সেফটি সিস্টেমের ক্ষেত্রে কি দেখতে হয়? মূলত একই জিনিস। বছরে একবার কন্ট্রোল ওয়্যারিং, সেন্সর ক্যালিব্রেশন, সেফটি অ্যালার্ম ইন্ডিকেটর, সফটওয়্যার সব পরীক্ষা করতে হয়। আর ব্যাকআপ ব্যাটারি থাকলে 5 বছরে বদলানো ভালো। বেশ। এবার একটা খুব জরুরি সেফটি ফিচার, এমার্জেন্সি আই ওয়াশ আর শাওয়ার। হ্যাঁ, এটা তো ফার্স্ট এডের জন্য অপরিহার্য।
চোখে বা গায়ে অ্যামোনিয়া লাগলে সঙ্গে সঙ্গে প্রচুর জল দিয়ে ধুতে হবে। এর লোকেশন নিয়ে কি নিয়ম আছে? খুব গুরুত্বপূর্ণ নিয়ম। যেখানে বিপদ হতে পারে সেখান থেকে হেঁটে 10 সেকেন্ডের মধ্যে পৌঁছতে হবে, মানে মোটামুটি 55 ফুটের মধ্যে। মাত্র 10 সেকেন্ড? হ্যাঁ, এবং রাস্তাটা একদম বাধামুক্ত থাকতে হবে, আর ইউনিটটা বিপদের জায়গার একই লেভেলে থাকতে হবে। এর রক্ষণাবেক্ষণ? প্রতি সপ্তাহে একবার চালু করে দেখতে হয় জল আসছে কিনা, কোনো লিক নেই তো, সাইনবোর্ড ঠিক আছে কিনা, রাস্তা পরিষ্কার কিনা। আর বছরে একবার? বছরে একবার বিস্তারিত পরীক্ষা। ভালভগুলো ঠিকমতো খুলছে কিনা, একটানা অন্তত 15 মিনিট ধরে যথেষ্ট জল দিতে পারছে কিনা। যথেষ্ট জল মানে কতটা? শাওয়ারের ক্ষেত্রে মিনিটে অন্তত 20 গ্যালন জল বেরোতে হবে। সেটা মাপে কি করে? তে ফেলা হয়। যদি 6 সেকেন্ড বা তার কমে জল 2 গ্যালনের দাগে পৌঁছে যায়, তাহলে বোঝা যায় ফ্লো ঠিক আছে। বাহ, বেশ কাজের পরীক্ষা তো। হ্যাঁ, এছাড়াও দেখতে হয় আই ওয়াশ আর শাওয়ার একজন একই সাথে ব্যবহার করতে পারছে কিনা, জলের ধারা ঠিক জায়গায় পড়ছে কিনা ইত্যাদি। আমরা তো মূল সিস্টেম আর জরুরি সেফটি ফিচারগুলো নিয়ে কথা বললাম। এর বাইরেও কি কিছু দেখার আছে? যেমন মডিউল 4 এর মেকআপ এয়ার হ্যান্ডলার? হ্যাঁ, ওটাও আইটিএম চেকলিস্টে থাকে। যদিও সরাসরি রেফ্রিজারেশন সার্কিটের অংশ নয়, তাও এর এয়ার ফ্লো, ফিল্টার, ফ্যান, ড্যাম্পার, ইভাপোরেটর কয়েল এগুলো বিভিন্ন সময় অন্তর পরীক্ষা করার কথা বলা হয়েছে। দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে। তার মানে পুরো সিস্টেমটাকেই নজরে রাখতে হয়। একদম। এটা দেখায় যে আইটিএম প্রোটোকলগুলো কতটা কম্প্রিহেন্সিভ বা সামগ্রিক। তাহলে পুরো আলোচনাটা থেকে যেটা বুঝলাম, অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেমকে নিরাপদে আর নির্ভরযোগ্যভাবে চালাতে হলে এই নিয়মিত আর বিস্তারিত আইটিএম রুটিন মেনে চলাটা অপরিহার্য। হ্যাঁ, আর এর পেছনের কারণগুলো স্পষ্ট। প্রথমত, অ্যামোনিয়ার মতো বিপজ্জনক জিনিসের লিক আটকানো। দ্বিতীয়ত, যদি লিক হয়েও যায়, তাহলে যাতে জরুরি নিরাপত্তা ব্যবস্থাগুলো, ভেন্টিলেশন, ডিটেকশন, অ্যালার্ম, আই ওয়াশ সব ঠিকঠাক কাজ করে। আর তৃতীয়ত, যন্ত্রপাতির ক্ষয় বা ক্ষতি রোধ করে সেগুলোর আয়ু বাড়ানো। ঠিক, এটা আসলে একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। সমস্যা হওয়ার আগেই তাকে আটকানোর চেষ্টা। এই সব নিয়ম কানুন এত ডিটেলিং শোনার পর একটা প্রশ্ন মাথায় আসছে। বাস্তবে একটা প্লান্টে এত কঠোরভাবে এই আইটিএম প্রোগ্রাম মেনে চলাটা কতটা কঠিন? আসল চ্যালেঞ্জটা কোথায় আসে? লোকবলের অভাব, ট্রেনিংয়ের অভাব, নাকি এত ডকুমেন্টেশন সামলানো, নাকি প্রোডাকশনের চাপে কখনো কখনো এগুলো একটু পিছনের সারিতে চলে যায়? এটা সত্যি ভাবার মতো প্রশ্ন। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। হয়তো এটা আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে থাকলো।